এখানে বসে যদি আপনার ছবি তুলতে চান 50 টাকা লাগবে। ভারত মাতা কি। একটা আলাদা ভালো লাগা কিন্তু জড়িয়ে রইল এই প্যাংগং লেকের সঙ্গে। আর পেছনে যেটা দেখছেন এটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় টেলিস্কোপ। আজকের আমরা লে লাদাখের এক প্রত্যন্ত গ্রামে এসে গুড মর্নিং ফ্রম প্যাংগং লেক লাদাখ। আমাদের লাদাখ সিরিজ চলছে। আজকে 23শে জুন 2024 রবিবার। আর কাল রাত থেকে হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমাদের ওয়েদার তো বুঝতেই পারছেন, বৃষ্টি পড়লে লাদাখের ক্ষেত্রে বৃষ্টিটা একটুখানি অন্যরকম ভাবেই আসে। আকাশের মুখটা একটু ভার, তাই প্যাংগং লেকে জলের কালারও সেই রকম আমরা দেখতে পাচ্ছি না। কালকে আসার সময় সুন্দর কালার দেখেছি, তো হোপফুলি বৃষ্টিও আস্তে আস্তে কমে এসছে। একটু কিছু সময় আমরা ওয়েট করছি বৃষ্টিটা ঠিকঠাক কমে যাক। আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাব হ্যান্ডলের দিকে। আজ রাত আমরা হ্যান্ডলেতে থাকবো, তার পরবর্তী যে প্রোগ্রাম থাকবে ওমিংলা সেটা কালকের পর্বে আপনারা দেখবেন। তাহলে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি আমাদের লাদাখ সিরিজ আপনারা উপভোগ করছেন। সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আর উপভোগ করবার জন্য। চলুন এইবার আমরা আস্তে আস্তে এই যে প্যাংগং লেকটাকে উপভোগ করি। আজকের জার্নি আমাদের শুরু হচ্ছে, তবে আকাশের মুখ ভার। তা সেই আকাশের মুখ ভার নিয়েই আমরা স্টার্ট করছি। সবাই মিলে একবার বলে নিই, জয় বজরংবলী। আর কি, জয় মাতা দি। চলুন যাত্রা শুভ হোক এই কামনা নিয়ে আমরা এগিয়ে চলি। প্যাংগং লেক ঘুরে আমরা চলে যাব হ্যান্ডলে। আমরা এবারে সেই শুটিং পয়েন্টে এলাম, সেই বিখ্যাত সিনেমা 3 ইডিয়টস আর জব তাকে জান যেখানে শুটিং হয়েছিল ঠিক আমাদের পিছনে। এই হচ্ছে সেই লোকেশন, যে লোকেশনে এই দুটি বিখ্যাত সিনেমা শুটিং হয়েছিল। চলুন জায়গাটাকে এবার ঘুরে দেখি আমরা। আসুন এবার আমরা একটু জিজ্ঞেস করে নিই স্কুটার বা এগুলোর ক্ষেত্রে কি রেট ওরা নেয়। ও रेट क्या है इसका? 14 सर, हाँ? पर पर्सन 50। पर पर्सन 50। और सभी आइटम का एक साथ हो जाएगा क्या 50 में? नहीं अलग अलग क्या? अलग-अलग। ओ ड्राम में जाएगा तो 50, जब में जाएगा तो पर पर्सन 50। हाँ। जेट में जाएगा तो पर पर्सन 50। और स्कूटी में में जाएगा तो पर पर्सन 50। ओ अलग-अलग सर। अलग अलग। इधर ही शूटिंग हुआ था ना 3 इडियट्स का? शूटिंग बनी है। তাহলে মোটামুটি দেখুন এই জিনিসটা রয়েছে, এই যে স্কুটার, সেই করিনা কাপুরের সেই বিখ্যাত স্কুটার 3 ইডিয়টসের। এখানে বসে যদি আপনার ছবি তুলতে চান 50 টাকা লাগবে। আর এই যে 3 ইডিয়টসের সেই চেয়ার, বাকেট চেয়ার, এখানেও 50 টাকা। আর দামের ক্ষেত্রেও 50 টাকা। ইন্ডিভিজুয়াল কিন্তু সবই আলাদা আলাদা ক্ষেত্রে 50 টাকা করে ওরা রেট নেবে। এখন সামনে ভারতের পতাকা উঠছে, যেটা মেঘ ছিল আকাশে, মেঘও অনেকটা কেটে গেছে, ভালো লাগছে পরিবেশটা। তবে এখনও টেম্পারেচার দেখাচ্ছে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস। কাল রাতে কিন্তু টেম্পারেচার খুব ফল করে গেছিলো, বৃষ্টিও পড়ছিল। সব মিলিয়ে আমাদেরকে বেশ ট্রাভেল লাগছিল সময়টা আর কি। ঠিক আছে চলুন এবার একটু দেখে নিই আশপাশটা, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। এই স্কুটারটাই দেখুন, সেই 3 ইডিয়টসের করিনা কাপুরের মতো সেই লেহেঙ্গা রয়েছে, আর রয়েছে সেই হেলমেট, এই সেই হেলমেট আর লেহেঙ্গা। এইটা পরেও আপনারা সেই সিনেমায় যে দৃশ্য ছিল
সেই দৃশ্যর মতো সেজে নিয়ে এখানে ছবি তুলতে পারেন। দেখুন প্যাংগং লেকের জলের স্বচ্ছতা, উপর থেকেই আমরা জলে একদম নিচের পুরো বেসটা দেখতে পাচ্ছি, তলায় পাথরগুলো দেখা যাচ্ছে। জল ঠান্ডা। এবার টেস্ট করে দেখি তো জলটা কেমন। নুনটা ভারত মাতা কি, জয় ভারত মাতা কি। জয়। ভালো লাগছে এই পরিবেশটা সব মিলিয়ে, সত্যি। এর আগেও একবার এসেছিলাম, তা সেবারে বেশিক্ষণ সময় কাটাইনি, রাতও কাটাইনি। এবারে রাতও কাটালাম এবং নিজের মতো করে একটু এক্সপ্লোর করতে পারলাম প্যাংগং লেককে। একটা আলাদা ভালো লাগা কিন্তু জড়িয়ে রইল এই প্যাংগং লেকের সঙ্গে। আমরা প্যাংগং লেকটাকে এক্সপ্লোর করে মানে বেশ ভালোভাবে ঘুরে, আকাশের মানে মুখ যদিও ভার ছিল তা সত্ত্বেও মোটামুটি যতটা সম্ভব আমরা ঘুরে নিয়েছি। আর কালকের বিকালেও আমরা কিন্তু লেকটাকে বেশ ভালো একটা ভিউ পেয়েছিলাম। তো ওভারঅল এইটা দেখে নিয়ে আমরা চলে যাচ্ছি এখন হ্যানলের দিকে। তা এই ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, যারা প্যাংগং আসবেন বা প্যাংগংয়ে থাকবার চিন্তা ভাবনা করবেন, তারা চেষ্টা করবেন প্যাংগংয়ে ঢুকেই মানে যখনই আপনারা লেকটা দেখতে পাচ্ছেন সেখানে কোনো রুম না নিতে, কারণ সেখানে রুমের রেন্ট কিন্তু অনেক বেশি। আপনারা ওখান থেকে একটু এগিয়ে আসুন, 5-6 কিলোমিটার চলে আসুন, এসে দেখবেন স্পাঙ্কমিক বলে একটা গ্রাম আছে, যে গ্রামটা আমরা ছিলাম। আমরা কিন্তু ওই 1000-1100 টাকার মধ্যে রুম পেয়ে গেলাম। আপনি যদি আরো একটু দূরে যান, সেখানে মান বলে একটা গ্রাম আছে, সেটাও কিন্তু ওই রেটে আপনি পেয়ে যাবেন। যদি সেখানে না পান, আবার মিরাক বলে একটা গ্রাম আছে, সেখানেও আপনি পেয়ে যাবেন। মানে আপনি প্যাংগং লেক থেকে লেক বরাবর যে রাস্তা রয়েছে সেটা যদি আপনি যতটা যাবেন, আপনি দেখবেন আপনার যে বাজেট ওয়াইজ আপনি কিন্তু রুম পেয়ে যাবেন। যদি আপনার বাজেট বেশি থাকে আপনি প্রথম দিকেই নেন, কোনো অসুবিধা নেই। যদি আপনার বাজেট মনে করেন যে ঠিকঠাক আমি একটা বাজেট রুম চাইছি, আপনি একটু এগিয়ে এলে কিন্তু ভালো ভালো এক একটা গ্রাম রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, প্রতিটা গ্রামই কিন্তু প্যাংগং লেকের ধারে। মানে এরম নয় যে আপনি অনেক দূর থেকে চলে যাচ্ছেন প্যাংগং লেক ভিউতে থাকবেন, তা কিন্তু নয়। আর আমাদের যেটা রুট আছে এখন, আমরা ওই যে রুটটা বললাম যে মান হয়ে আমরা মিরাক হয়ে চলে যাব আমরা একদম চুসুলের দিকে। তারপরে আমরা চলে যাব আমাদের যে হ্যানলি যে আছে। তবে একটা সমস্যা ক্ষেত্রে আমাদের রয়েছে, হ্যানলিতে রুম কিন্তু খুব কম, মানে অ্যাকোমোডেশন খুব কম, আমরা বুকিং করে যাচ্ছি না। তাই একটা মাথায় চিন্তা তো রয়েছে যে বুকিংটা কিরম হবে। আর যদি সেরকম কিছু বুকিং আমরা না পাই, সেক্ষেত্রে হয়তো আমরা রাত্রিবেলাটা গাড়িতেই কাটিয়ে দেবো। কাল সকালবেলা আমরা যাবো উমিংলা পাস, তারপরে দেখা যাক কি কি হতে পারে। তাহলে আপনার সঙ্গে থাকুন, আশা করি একটা নতুন ধরনের অভিজ্ঞতাও আপনার সাক্ষী থাকবেন এই ব্লগের মধ্যে দিয়ে। আমরা মান যে গ্রামের কথা আপনাদের জানালাম, সেই গ্রামে এসে পৌঁছালাম। দেখুন এইটা হচ্ছে মান গ্রাম, আর এই হচ্ছে প্যাংগং লেক। এই সামনের যে গ্রামটা দেখছেন এটাই হচ্ছে মিরাক গ্রাম, একদম প্যাংগং লেকের ধারে। আর লেক এখান থেকে এক প্রকার এই দিকের অংশে শেষ। ত্রিশুল থেকে যে পিচ রাস্তাটা ছিল সেটা পিছনে ফেলে এলাম, একটা ব্রিজ পেরালাম, পেরিয়ে এইরকম মাটির যে রাস্তাটা ডান দিক দিয়ে যেটা আসবে চেকপোস্ট ফেলে, সেইটা দিয়ে আমাদেরকে পৌঁছতে হবে হানলে। তা একটু জিজ্ঞেস করে নেবেন, আমরাও একটু কনফিউজ হয়েছিলাম, অবশ্যই আপনারা একটু জিজ্ঞেস করে নেবেন। আর গুগল যেটা দেখাবে সেটাই মোটামুটি ফলো করলে হবে। তবে যদি কোনো কনফিউশন থাকে, স্থানীয় লোক এখানে রয়েছে, তাদের হেল্প অবশ্যই নেবেন। ত্রিশুল থেকে আমাদের এই তাসাকা লা রোড
এই প্রায় 22-24 কিলোমিটার এইরকম একটা প্যাচের উপর দিয়ে যেতে হবে। আগে একদমই মাটির রাস্তা ছিল, কিন্তু বর্তমানে একটু মাটির ওপরে ওরা বোল্ডার টোল্ডার ফেলে একটু ওই রোলিং করেছে। তারপরে মোটামুটি আপার সার্ভিসটা ঠিকঠাক, গাড়ি যদিও বেশ কাঁপছে, তবুও যাওয়া যাচ্ছে। একেবারে বললে মানে মাটির রাস্তার উপর থেকে যাওয়ার থেকে এটা ফার বেটার। ত্রিশুল থেকে আমরা যখন যাচ্ছি সেই রাস্তায়, সেই মাটির রাস্তায়, এটা হচ্ছে রেজাংলা ওয়ার মেমোরিয়াল। 1962 এর যারা শহীদ ছিলেন তাদের স্মরণে এই ওয়ার মেমোরিয়ালটা তৈরি করা হয়েছে। রেজাংলা ওয়ার মেমোরিয়াল আমরা এলাম। এই বাঁদিকে রয়েছে রেজাংলা ওয়ার মেমোরিয়াল, আর ঠিক পেছনে এই পাহাড়ের উপরেই রয়েছে চায়না, মানে ওপারটায়। তা এখানে ভেতরে ভিডিও করতে দেবে না, ছবি টবি তুলতে দেবে, আর আইডি কার্ডটা আপনারা অবশ্যই সঙ্গে রাখবেন। এখন ভেতরে ঢুকে দেখি কেমন কি অভিজ্ঞতা হয়। চলুন, টিকিট থাকে কিনা সেটাও আপনাদেরকে জানাচ্ছি। আমরা ওয়ার মেমোরিয়ালসের ভেতরটায় গিয়েছিলাম, এই যে পিছনের বিল্ডিংটা দেখছেন এর ভেতরে গিয়েছিলাম। মিলিটারির পক্ষ থেকেই ওরা একটা ব্রিফিং করে বোঝানোর চেষ্টা করলো 1962-তে যুদ্ধটা কিভাবে হয়েছিল। ভারতীয়রা মাত্র 124 জন ছিল, ওরা প্রায় 3000 জন এসেছিল। ওদের ক্যাজুয়ালিটিস কয়েকশো হয়েছিল, আর আমাদের ইন্ডিয়ানে 114 জন মারা গেছে। তা এই ইতিহাসটাই কিন্তু এখানে সংরক্ষিত করে রাখা আছে, তারা এটাকে ভালোভাবে ডেমনস্ট্রেট করছে। চুশুল থেকে যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, রাস্তাটাতে মানে ধুলোর ঝড় উঠেছে এক প্রকার বলা যেতে পারে। সামনের গাড়ি যখন যাচ্ছে আমাদের উইন্ডস্ক্রিন পুরো ধুলোয় ঢেকে যাচ্ছে, যা ছবি দেখতে পাচ্ছেন আপনারা, মানে কিছু দেখা যাচ্ছে না, বারবার ওয়াইপার চালাতে হচ্ছে। এবারে যেহেতু ধুলো, মানে ড্রাই ওয়াইপারই চালাতে হচ্ছে, উপায় কিছু নেই। তবে এরকম রাস্তা না থাকলেও আবার মজা থাকে না, যে একদম বেশ প্লেন হয়ে যাবে, চলে যাব, গাড়ি একদম পরিষ্কার ঝকঝকে থাকবে, এটাও হয় না। তবে আজ সকালবেলায় সম্মু গাড়িটাকে পুরো পরিষ্কার করেছিল, আর গেল একদম পুরো আর কি, গাড়ি আর চেনা যাবে না নেমে। চলুন, এইগুলোও তো পার্ট অফ আমাদের লাদাখ ট্রিপ। ধুলো ঝড় ওঠা এই রাস্তায় এখনো আমাদের প্রায় 4 কিলোমিটার যেতে হবে, তারপরে আমরা তাসাকালা রোড পাবো। ডিস্টেন্স এখান থেকে এখনো 90 কিলোমিটার বাকি আছে, 90 কিলোমিটার। তবে লাস্টের দিকে রাস্তাটা নাকি ঠিকঠাকই, সেটা ওই ব্ল্যাক টপ রাস্তা হয়ে গেছে। মাঝের এই প্যাচটাই খুব অবস্থা খারাপ। তা যারা ছোট গাড়ি নিয়ে আসবেন তারা একটু সতর্ক হয়ে এই অংশটুকু পার হবে, মাঝের এই মাটির অংশটুকু, কারণ অনেক জায়গাতে বালি রয়েছে, তো তা সেখানে চাকা বসে গেলে একটু সমস্যায় পড়বেন। আর গাড়ি যে রেখা দিয়ে চলছে সেই রেখাটাকে মেনটেন করবেন, দেখবেন কোনো অসুবিধা হওয়ার মানে কথা নয়। বাঁদিক থেকে যে গাড়িটা চলে আসছে, এই গাড়িটাই আসছে তাসাকালা রোড দিয়ে। আমরা এবার ওই মাটির রাস্তা ছেড়ে ওই তাসাকালা রোড তাতেই উঠলাম। তবে এই রাস্তাও এখনো মাটি, মানে মাটি বালি মিশিয়ে আর কি। তা দেখা যাক এই রাস্তা এখনো কতটা চলে, তারপরে আমরা কখন ব্ল্যাকটপ রাস্তা পাই। এই আমাদের হ্যান্ডে যাওয়ার পথে একটা চেকপোস্ট পড়লো, ওই যেটা এন্ট্রি করতে হয়, ওই 6 জনের যে নামটা মেন্টি ওরা একটা করে নিচ্ছে, এই একটা রেকর্ড রাখা আর কি। আর ওই যেটা বলেছিলাম রেজিস্ট্রেশনটা করে আসতে হয় এনভায়রনমেন্ট ফিস্ট্রিজ দিয়ে, সেই কাগজটাও দেখাতে হয়। আমরা সেই মাটির রাস্তা দিয়ে এখনো চলেছি, আমাদের এখনো পৌঁছাতে হবে লোমা। লোমার ডিস্টেন্স বাকি আছে এই 13 কিলোমিটার মতো। তাই লোমা থেকে প্রবাবলি ব্ল্যাকটপ রাস্তা আছে। তবে এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এগুলো মাটি হলেও আসলে এখানে মাটির সঙ্গে পাথর মিশে রোলিং চলছে। মেনলি চায়নার সঙ্গে ইন্ডিয়ার যে বর্ডার নিয়ে বেশ কিছু কনফ্লিক্ট চলছে, তার উপর ভিত্তি করে বর্ডার ওয়াইজ, মানে আমাদের ঠিক বাঁ দিক দিয়ে চলছে ভারত এবং চীনের বর্ডার বা এলএসি। তা সেই বর্ডার ওয়াইজ একটা রাস্তা চলছে, নির্মাণের কাজ করছে বিআরও। তা যতক্ষণ না সেই রাস্তাটা সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ একটু সমস্যা রয়েছে। তবে ধুলোটা যদি বাদ দেওয়া যায়, রাস্তা কিন্তু চলনসই। আর যেখানে যেখানে রাস্তার কাজ কমপ্লিট হয়নি, তখন আমাদের বালিতে বা মাটিতে নামাতে হচ্ছে, সেইখানে একটু সাবধানে থাকতে হবে, কারণ কোনো কোনো জায়গায় ওই চোরাবালির মতো রয়েছে।
তাই চাকার দাগ থাকলে সেখানটা দিয়ে যাওয়াটাই সেফ হবে। এই দেখুন বাঁদিকে কাজ হচ্ছে, লেবাররা বসে তাদের লাঞ্চ করছেন, আর আমরা তার পাশ দিয়ে নির্মীয়মান পথ দিয়ে এগিয়ে চলেছি। BS6 এর গাড়িতে এই একটা সমস্যা, আমরা যেতে যেতে মানে লোমা এখন আমাদের ওই 8-9 কিলোমিটারের মতো বাকি আছে, তা গাড়িতে DPF সিগন্যাল দিল, মানে 3টে হয়ে গেছে। তা আমরা আসার সময় একটা সমস্যায় পড়েছিলাম, তাই জন্য আর আমরা রিস্ক নিচ্ছি না, ভাবছি DPFটা আগে নিজে থেকে সিস্টেম থেকে, যেহেতু ম্যানুয়ালি ওটা রিজেনারেট করে নেওয়া যায়, আমরা ম্যানুয়ালি রিজেনারেট করে নিতে চাইছি, তারপরে আমরা প্রসিড করব। আমরা জাস্ট লোমা পার হলাম, পেছনে একটা ওই ITBP তাদের এন্ট্রি করতে হলো। ওরাও কিন্তু ওই একই জিনিস দেখতে চাইলো, ডকুমেন্টস দেখাতে চাইলাম, বললো না ডকুমেন্টস দেখবেন না, ওদের যে আমাদের রেজিস্ট্রেশন যেটা করা আছে সেটা দেখতে চাইলো, এন্ট্রি করে নিল। আমরা জিজ্ঞেস করলাম যে সামনে মানে হ্যান্ডলেতে থাকবার বা এর কি ব্যবস্থা আছে, বললো মোটামুটি ব্যবস্থা আছে। আলাম যদি রেকমেন্ডেশন না পাই, বলছে না না খুব বেশি গাড়ি যায়নি, আপনারা ইজিলি পেয়ে যাবেন। এবং যার সঙ্গে আলাপ হলো তার বাড়ি বোকারো, আমি দীর্ঘদিন ঝালদায় ছিলাম, বোকারো থেকে ট্রেন ধরতাম, তাই একটা সেই দেশওয়ালি একটা বন্ধুত্বের মতো বা ভাইয়ের দাদার মতো সম্পর্ক মুহূর্তে যেন তৈরি হলো, এবং সেটা চিরস্মরণীয় হয়ে থাকবে আশা করি। লোমা থেকে হ্যানলে ডিস্টেন্স আছে 52 কিলোমিটার। তা এদিকে রাস্তা কিন্তু দেখছি বেশ ভালো আছে, মানে একদম ব্ল্যাক টপ যেরকম রাস্তা আমরা বলেছিলাম বা আমাদেরকে বলা হয়েছিল ঠিক সেরকমই রাস্তা। এবং সবচেয়ে বড় কথা যে রাস্তায় একদম গাড়িও নেই, মানে অন্য দিক থেকে গাড়ি এলে, রাস্তা যদিও সরু তাই অন্যদিকে গাড়ি এলে সমস্যাও হয়, সেরকম গাড়িও খুব একটা বেশি আসছে না। আর আমাদের এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে, যেরকম বললাম 52 কিলোমিটার, সেখানে গিয়ে আজকের আমরা স্টে করব। তা কালকের আমাদের ইচ্ছা আছে উমিংলা পাসটা ঘুরে আসার, ঘুরে ডাইরেক্টলি যদি সম্ভব হয় আমরা লে ব্যাক করব। এই মোটামুটি পরিকল্পনা নিয়ে আমরা চলছি। সামনের পাহাড়ের রংগুলো দেখুন, মানে শুধু আলো ছায়ার খেলা, যেরাম তার রং সেরাম তার রূপ। এত ওয়েভি মাউন্টেন একটা জায়গার মধ্যে যেন সংঘবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে ওয়েলকাম করবার জন্য। হ্যানলেতে যখন আপনারা আসবেন একটু রুমটা বুক করে আসবেন, মানে ডেটটা ঠিক করে রুমটা বুক করে আসবেন। আমাদের বেশ সমস্যা হলো, মানে রুমই পাওয়া যাচ্ছে না, অনেক জায়গায় আমরা ঘুরলাম, রুম পাওয়াটা খুব সমস্যা। শেষে এই নির্বাণা হোমস্টে, এখানে আমরা রুম পেলাম। প্রথমে ওরা বললো যে 2টো রুম দেবে, কিন্তু আলটিমেটলি বলছে যে 2টো রুম হচ্ছে না, অন্যরা বুকিং করে নিয়েছে, তাই জন্য একটা ট্রিপল বেড আমরা নিচ্ছি, আর ওই ডবল বেড 3জন হয়ে যাবে, আর সিঙ্গেল বেডে 1জন। আর এই যে নিচে ওরা বলছে যে ম্যাট্রেস দিয়ে দেবে, এখানে হয়ে যাবে। তা রুমটা ভালো, ভিউ আছে, সব আছে, কিন্তু এই একটা রুমে আমাদের 6জন অ্যাডজাস্ট করতে হবে। আর ভাড়া সম্পর্কে একটা আইডিয়া আপনাদের দিয়ে দিই। ভাড়া ওরা চেয়েছে যে পার হেড ফুডিং লজিং নিয়ে হচ্ছে 1200 টাকা করে, মানে 5-12 সবার 72, 7200 টাকা লাগতো। আমরা বললাম খাবার দাবার আমাদের লাগবে না, আমরা ওটা করে নেবো। দেন ওরা বললো যে ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে 4.5-5 চাইছিল, আমি লাস্ট বললাম যে 4000 টাকা, 4000 টাকাতে কনফার্ম হয়েছে। বেডিং দিয়ে দিচ্ছে, মোটামুটি একটা রাতের ব্যাপার হয়ে যাবে। তবে আপনাদের কাছে বলা রইলো, প্রচুর হোমস্টে আছে, পেয়ে যাবেন অনলাইন, আপনারা কিন্তু হোমস্টেটা বুক করে আসবেন। এবার আসুন একবার টয়লেটটা আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। এই হচ্ছে টয়লেট, কোমোড রয়েছে, বেসিন রয়েছে, গরম জল এক্সপেক্টেড পাওয়া যাবে। এখানে সবই সোলার লাইটের মানে এতে হয় আর কি, গরম জল, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এইটা হোমস্টে যেটা রয়েছে এটা নতুন তৈরি হয়েছে, তাই ওভারঅল একটা ভালো এক্সপিরিয়েন্স আছে। আর একটু দূরে, মানে আমরা একটু ভেতরে ঢুকে এলাম, রুম পাচ্ছিলাম না বলে, শেষে পাওয়া গেছে, থ্যাঙ্কস টু গড। আমরা একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে একটু আশপাশে যেগুলো আছে দেখা সেগুলো দেখে নিই, তারপরে রেস্ট নিয়ে কালকে
আমরা যাব হচ্ছে ওমিংলা পাস। হ্যানলিতে এসেই আমরা রান্নার ব্যবস্থা করে ফেললাম। তা সিঁড়ির একটা চাতাল মতো জায়গা, সেখানে প্রথমে ভাবলাম যেহেতু দেরি হয়ে গেছে আমাদের অনেকটাই, তাই আর আজকে লাঞ্চে অন্য কিছু করব না, একটু কফি করছি। আর এখানে আছে এই ম্যাগি, এই কফি আর ম্যাগি খেয়ে নিয়ে আমরা ওই অবজারভেটরির যে জায়গাগুলো রয়েছে বা মনেস্ট্রি রয়েছে সেগুলো দেখে নেবো। তবে রান্না করতে করতে সামনের ভিউটা দেখুন। এই রকম যদি রান্না হয়, রাঁধুনির মনে হয় আর কোনো পারিশ্রমিক লাগবে না। এই হচ্ছে ভিউ, আর এই হচ্ছে রান্নাঘরের জায়গা। আমাদের কিছু করতে হচ্ছে না, শুধু খেয়েই যাচ্ছি। চান্দুদা খালি ঘুমাচ্ছে। ওটাই তো আমার কাজ না। হ্যানলেতে এসে আমরা ওই কফি খেলাম আর ম্যাগি করে খেয়ে নিলাম। এরপর আমরা যাচ্ছি যে অ্যাস্ট্রোনমিক্যাল যে সেন্টারটা আছে সেটাকে দেখতে। দূরে সামনে ওই যে দেখুন পাহাড়ের ওপরে দেখা যাচ্ছে ওই অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার, ওই দূরের যে পাহাড়টা, উঁচু পাহাড়, ওইখানেই রয়েছে। ওটা আমরা দেখে আসি। আর দেখে এসে আর আমরা যাবার চেষ্টা করব এই যে হ্যানলের একটা মনেস্ট্রি আছে, সেই মনেস্ট্রিটাকে। এই সামনের মোড় থেকে আমরা এই বাঁদিক টার্ন নিলাম আমরা এতে যাওয়ার জন্য, অবজারভেটরি যাওয়ার জন্য। রাস্তার হাল দেখতেই পাচ্ছেন। ওই সামনের যে গাড়িটা বেঁকে গেল ওই পথ দিয়েই আমরা যাব অবজারভেটরির দিকে। এখন এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার। মূল যে রাস্তাটা ছিল সেখান থেকে আমরা ডান দিকে টার্ন নিলাম। পাহাড়ের ওপরে রয়েছে আমাদের অবজারভেটরি। আমরা গাড়ি পিছনে পার্ক করলাম, পার্ক করে আস্তে আস্তে হেঁটে হেঁটে ওপরের দিকটায় উঠছি। এই দেখুন ঠিক পিছনেই রয়েছে সেই অবজারভেটরি সেন্টার। এখান থেকেই যেটা করা হয় সেটা হচ্ছে স্কাই গেজিং, আকাশ পর্যবেক্ষণ। ভারতের খুব কম জায়গা থেকেই এটা করা সম্ভব, কারণ নির্মল আকাশ প্রয়োজন। তা হ্যানলে হচ্ছে সেরকমই একটি জায়গা যেখানে এই রকম আকাশ পাওয়া যায় বছরের বেশিরভাগ সময়, প্রায় 9 মাস। তাই এখানে এই রকম একটি সেন্টার তৈরি করা হয়েছে, আর আমরা এসেছি সেটাই দেখতে। চলুন আস্তে আস্তে ওপরে উঠি। এই স্কাই অবজারভেটরি সেন্টারে দুখানা আছে অবজারভেটরি সেন্টার। এইটা একটা রয়েছে, দরজা বন্ধ, হয়তো ভেতরে ঢোকার জন্য বিশেষ পারমিশনের প্রয়োজন, সেটার খোঁজ নিচ্ছি। যদি ভেতরে ঢোকা যায় তাহলে ভেতরে কি আছে সেটাও আপনাদেরকে জানাবো। আর একটা রয়েছে দূরে, এই আর একটা বড়। চলুন ছোটটা দেখলাম, এবার বড়টার দিকে যাই। এইরকম 3-4টে ধাপ সিঁড়ি পার হয়ে প্রায় 3-4 তলার মতো হাইট হবে, পার হয়ে আমরা একটা এরকম ফ্ল্যাট জায়গায় এসে পৌঁছালাম। একটা ডোম সাইজের যেটা নিচ থেকে আমরা দেখছিলাম সেই জায়গাটা এলাম। তা এখানে যেটা দেখার রয়েছে সেটা হচ্ছে একটা বিরাট বড় টেলিস্কোপ এখানে বসানো রয়েছে। এই দেখুন সেই টেলিস্কোপ। এই টেলিস্কোপ দিয়েই কিন্তু রাতের বেলা আকাশ পর্যবেক্ষণ করা হয়। রাত্রিবেলা এই ডোমের ওপরের যে অংশ যেটা রয়েছে এটা দুটো পার্টিশনে খুলে যায়। খুলে গেলে এই টেলিস্কোপ দিয়ে মহাজাগতিক সমস্ত দৃশ্য, সমস্ত গ্রহ নক্ষত্র এবং আরও যে সকল গ্রহাণুপুঞ্জ যা যা আছে সবই কিন্তু এখান থেকে পর্যবেক্ষণ করা যায়। বছরের প্রায় 9 মাস এটা করা সম্ভব, কারণ আকাশ পরিষ্কার থাকে, নির্মেঘ, মানে আকাশে কোনো মেঘ থাকে না। তাই জন্যই কিন্তু এই জায়গার এতটাই গুরুত্ব এবং এই জায়গাতেই এই এত দামি একটা টেলিস্কোপ ইনস্টলেশন করা হয়েছে। তা আসুন এবার আশপাশটা একবার দেখে নিই যে কীভাবে এর কার্যপদ্ধতি চলছে। এই টেলিস্কোপের জায়গাটায় উঠে একটা জিনিস মনে হলো, সেটা আপনাদেরকে জানাই। সেটা হচ্ছে এত দামি একটা জিনিস কিন্তু কোনো সিকিউরিটি নেই।
সব ভিজিটর তো সমান নাও হতে পারে, হয়তো সিসিটিভি আছে, কিন্তু সরকারি একটা সম্পত্তি এইভাবে অরক্ষিত অবস্থায় রাখাটা জানি না কতটা যুক্তিযুক্ত, মানুষের ভরসার উপর রেখে দেয়া, কিন্তু সব মানুষ তো ভরসার যোগ্য হয় না, তাই মনে হয় কর্তৃপক্ষের এই ব্যাপারটাও নজর দেওয়া একটু উচিত। সেই নিচে দেখুন হ্যানলে গ্রাম, আর কতটা উঁচুতে আমরা উঠে এসেছি দেখুন। আর এখান থেকে দেখুন হচ্ছে অবজারভেটরি সেন্টারটা হচ্ছে এই বিরাট উচ্চতায় উঠে এসেছি আমরা, পুরো পাহাড়ের মাথায় একদম। আশপাশের পরিবেশটা দেখুন, আকাশে মেঘ, তাও যেন চারদিকের পরিবেশ আমাদেরকে মন্ত্রমুগ্ধের মতো আকৃষ্ট করে রেখেছে। আমরা এখন এলাম ওপরের যে অবজারভেটরি সেন্টার সেটা দেখে, আর পেছনে যেটা দেখছেন এটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় টেলিস্কোপ, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার টেলিস্কোপ। এটা হচ্ছে মেক টেলিস্কোপ বলা হচ্ছে। তা এখান থেকে মেনলি ওরা ওই গামা রে স্টেজ বা কিছু এরাকে ওরা পর্যবেক্ষণ করে, বা বিভিন্ন রকমের যে ওদের মহাজাগতিক বিষয় সম্পর্কে এখানে রিসার্চ এবং ইনফরমেশনগুলো মেনলি কালেক্ট করা হয়। আর ওপরে যেটা আমরা দেখে এলাম ওখানে যে সমস্ত ডেটাগুলো কালেক্ট হয় সেগুলো কিন্তু প্রসেসড হয় ব্যাঙ্গালোর, এখানে কিন্তু প্রসেসিং কিছু হয় না, অনলি র ডেটাটাকে এরা এখান থেকে ট্রান্সফার করে দেয় থ্রু স্যাটেলাইট ব্যাঙ্গালোর। আসুন এবার একবার ঘুরে দেখি এই টেলিস্কোপটাকে। টেলিস্কোপ সম্পর্কে আমার জ্ঞান খুবই সীমিত, আর এখানে সেরকমভাবে গাইড করারও খুব একটা কিছু নেই, মানে কেউ নেই আর কি। তবে যেটা দেখে মনে হচ্ছে এটা একটা রিফ্লেক্টরের কাজ করে, আর এটা হচ্ছে রিসিভার। আরেকটা জিনিস দেখুন, এখানে চাকা লাগানো রয়েছে এই পুরো সিস্টেমটাই, তার মানে প্রয়োজন অনুযায়ী এই যে রিফ্লেক্টরটাকে এটাকে ঘোরানোর ব্যবস্থা রয়েছে। এটা পুরোটা এই যে লাইন রয়েছে এই লাইনের ওপর দিয়ে এটাকে ঘোরানো হয় বিভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য তাদের প্রয়োজন অনুসারে। এই মোটামুটি একটা নতুন ধরনের, এত উচ্চতায় এসে একটা নতুন জায়গায় এসে, মানে যেখানে আমরা শুধুমাত্র মনেস্ট্রি দেখছি এবং প্রাকৃতিক শোভা উপভোগ করছি, তার সঙ্গে সঙ্গে একটু বিজ্ঞান চর্চাও হয়ে গেল। এই সামনেই দেখছেন আপনারা হ্যানলে যে চেকপোস্ট, যেখানে আপনাদের নাম এন্ট্রি করে ঢুকতে হবে, সেই চেকপোস্টের বাঁ দিক দিয়ে আপনারা যখন লের দিক থেকে আসবেন তাহলে আপনার ডানাতে পড়বে, আর যখন আপনারা ভেতর দিক থেকে আসবেন হ্যানলে থেকে আসবেন তখন পড়বে আপনার বাঁ হাতে। সেখান থেকে সেই যে রাস্তাটা, এই রাস্তা দিয়েই আপনারা মনেস্ট্রিতে পৌঁছতে পারবেন। সামনের যে মনেস্ট্রির মূল রাস্তাটা আসার পথে পড়ে, সেখানে ব্রিজের কাজ হচ্ছে, তো সেটা এখন বন্ধ আছে। মনেস্ট্রি যাওয়ার মূল রাস্তাটা ভেঙে গেছে, মানে সেখানে ব্রিজ হচ্ছে, তাই আমাদের প্রচুর ঘুরে ঘুরে যেতে হবে। মানে সেই ধুধু পান্তর দিয়ে আমরা এখন ঘুরবো, শুধু এই সামনে যে পাহাড় দেখছেন তার পাশ দিয়ে রাস্তা চলেছে, সেই ঘুরে ঘুরে কত কিলোমিটার জানি না, এখন পৌঁছতে হবে সেই মনেস্ট্রির দিকে। মনেস্ট্রি সেই আমাদের একদম এই কোনায় রয়েছে, মানে রাস্তা থেকে আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই, পৌঁছতে পারবো না, এখন ঘুরি এখন গাড়ি নিয়ে। অনেক কসরত করে শেষ পর্যন্ত আমরা মনেস্ট্রির কাছে এসে পৌঁছালাম। প্রায় 10-12 কিলোমিটার আমাদের অফ রোডিং করে আসতে হলো, ব্রিজটা ভেঙে যাওয়ার ফলে এই সমস্যা। এখন মনেস্ট্রির কতটা অবধি গাড়ি যাবে বুঝতে পারছি না, দেখা যাক, যতটা গাড়ি যায় গাড়ি করে উঠি, তারপরে নয় হেঁটে ওঠা যাবে। প্রায় 10-12 কিলোমিটার অফ রোডিং করে তারপরে আবার অনেকটা পাকদণ্ডী পথ মানে চড়াই এসে আমরা এসে পৌঁছালাম হ্যানলে মনেস্ট্রিতে। এখান থেকে আশপাশের ভিউটা দেখুন, কি অসাধারণ লাগছে চারদিকটা,
বালির পাহাড় যেন মনে হচ্ছে, যেন মরুভূমির একটা অংশ এদিকে রয়েছে। আর মাঝখান থেকে কোনো একটা অজানা নদী চলে গেছে। আর এদিকেই রয়েছে আমাদের হ্যানলে, যে দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে হ্যানলে গ্রাম। আর আমরা যে অবজারভেটরি সেন্টারে গেছিলাম সেটা হচ্ছে ওই পাহাড়ের মাথায়। আর এই রয়েছে আমাদের মনেস্ট্রি। তা ঘড়ি বলছে এখন বাজে 6টা 34। এখনো মনেস্ট্রি খোলা আছে কিনা জানি না। যদি খোলা থাকে তাহলে আমরা তো ভেতরে যাব, যদি মোবাইল অ্যালাউ করে তাহলে আপনাদেরও দেখানোর চেষ্টা করব মনেস্ট্রিটা কেমন আছে। চলুন এবার আস্তে আস্তে হেঁটে উপরে উঠি। নিচ থেকে আস্তে আস্তে উপরে উঠে এলাম। উঠে এসে এই হচ্ছে মনেস্ট্রির মূল প্রাঙ্গণটা। মূল মন্দির হচ্ছে এখানে। তা তালা বন্ধ করে চলে গেছে। আপার টেম্পল যেটা আছে সেটা সিঁড়ি রয়েছে, কিন্তু সিঁড়িতে ওখানে দরজা আটকানো। তো যাই হোক, এখান থেকে বুদ্ধদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমাদের ফিরে যেতে হবে। ওং বুদ্ধং শরণং গচ্ছামি। খুব শান্ত কিন্তু পরিবেশটা, খুবই শান্ত পরিবেশ। এবং এই মনস্ট্রিতে মনে হয় না কেউ থাকে, হয়তো দিনের বেলা আসে, তাদের ধর্মীয় কার্যকলাপ করে নিয়ে তারা আবার অন্যান্য জায়গায় হয়তো ফিরে যান। ওপরের ঘরগুলো সব, নিচের ঘর সব তালা বন্ধ করা রয়েছে। যাই হোক, এলাম একটা জায়গায়, দর্শন না হলেও মন থেকে তো দর্শন হলো। ঠিক আছে, যদি কখনো সুযোগ আসে ভবিষ্যতে আসবো, দর্শন নিশ্চয়ই তখন পাবো। চলুন এবার আমরা ফিরে যাই আমাদের রাতের আস্তানায়। বাঙালি টিফিন মানে মুড়ি, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা দিয়ে মাখা। আহা হা হা, তার সাথে তার একটু সাথে তেল দিয়ে সর্ষের তেল তার সঙ্গে আর গরম চা, আর কি চাই। অসাধারণ। সন্ধ্যের টিফিন একদম মনে পুরো জমে গেছে। মনেই হচ্ছে না যে আমরা লাদাখে আছি, মনে হচ্ছে না আমরা বাড়ি বসে কিংবা আড্ডা, মানে আড্ডা চলছে। আড্ডা চলছে, রকে আড্ডা। দীর্ঘ অনেকটা সময় ছাদে কাটাবার পরেও হ্যানলের আকাশ কিন্তু আমাদের নিরাশ করলো। পুরো আকাশ মেঘে ঢাকা, তারার চিহ্ন মাত্র নাই। পুরো হ্যানলে গ্রাম তারা ঘুমে আচ্ছন্ন। আমি ছাদে এসে চেষ্টা করছিলাম যদি কিছু দেখা যায়, কিন্তু ভাগ্যদেবী আজকের আমাদের প্রতি সুপ্রসন্ন নন। ঠিক আছে, কোনো এক সময় আবার আসা যাবে, আশা করা যায় সেই সময় ভাগ্য আমাদের সঙ্গ দেবে। আজকের আমরা লে লাদাখের এক প্রত্যন্ত গ্রামে এসে চূড়ান্ত বাঙালিয়ানায় চলে এসেছি। ডিম ভেজে ডাল্লা আর হচ্ছে ভাত। তা আজকের আমি খুব একটা কিছু এদের হেল্প করতে পারলাম না, এরা নিজেরাই করলো। বিশেষ করে মিঠুন আর শম্ভু কিন্তু এই মূল কারিগর এর পিছনে, আমাদের এই রাত্রিবেলা উপাদেয় এই যে ডিনারের জন্য। এখন যেটা হচ্ছে, যদি আপনাদের এই পর্বগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি এখনও এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট দরকার। তাহলে সেই ভালো লাগাটা ভালোবাসায় রূপান্তরিত হোক। এই বলেই আজকের ব্লগ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।